হিন্দু মুসলিম করে সবচেয়ে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই বিজেপি সরকার। এই হিন্দু মুসলিম বলে এই বিজেপি সরকার সবচেয়ে বেশি ক্ষতি করছে হিন্দুদের। এনআরসিতে বেশিরভাগ হিন্দুদের নাম কেটেছে বিজেপি, প্রায় 16 লক্ষ হিন্দু লোকের নাম কেটে দিয়েছে তারা। হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রায় 16 লক্ষ মানুষের ওরা নাম কেটে দিয়েছে এনআরসি থেকে। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতির শিকার হয়ে যারা বিশেষ করে হিন্দু লোক ভারতে প্রবেশ করেছিলেন তাদেরকে চিকিৎসা সহ আশ্রয় পর্যন্ত দিয়েছিল কংগ্রেস সরকার। নমস্কার, আমার নাম সন্দীপ দাস শানু। আপনারা দেখছেন সেকুলার টাইমসের বিশেষ সাক্ষাৎকার। আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি আসন্ন বিধানসভা নির্বাচনে কাটিগড়ায় কংগ্রেসের টিকিট প্রত্যাশী সন্দীপ দাস। আজকের সাক্ষাৎকারে আমরা জানব সন্দীপ দাসের লক্ষ্য কী, কাটিগড়ায় কী কী সমস্যা রয়েছে, সন্দীপ দাসের প্রতিশ্রুতি কী, প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি কাকে দেখছেন, ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা রয়েছে তার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আজকের এই অনুষ্ঠান। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি আপনি কাটিগড়ার ভোটার হন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আপনার জন্য অনেক প্রয়োজন। সন্দীপ দাসের মতে কাটিগড়ায় অনেক সমস্যা রয়েছে, তন্মধ্যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, বন্যার সমস্যা, বাগান শ্রমিকের সমস্যা। যেমন ব্রহ্মপুত্র উপত্যকার বাগান শ্রমিকরা দৈনিক মজুরি পান 289 টাকা এবং বরাক উপত্যকার শ্রমিকরা 228 টাকা পান। এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তিনি। এছাড়াও আরও যা সমস্যা আছে সব কিছু সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন তিনি। তার মতে ভূমিপুত্র যেভাবে নিজের সমষ্টির দুঃখ দুর্দশা বুঝতে পারবেন, বহিরাগত প্রার্থী ততটা বুঝতে পারবেন না। কাটিগড়ায় কংগ্রেস দল থেকে যখন স্থানীয় প্রার্থীর দাবি জানানো হয়েছে তখন সরকারপন্থী দলও ভূমিপুত্র প্রার্থী করার চিন্তা করছে। শুধু কাটিগড়া নয়, গোটা বরাক উপত্যকাও এই ইস্যুতে গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন সন্দীপ দাস। তিনি কাটিগড়ায় বিজেপির প্রার্থীকেই তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছেন। তবে তিনি বলছেন বিজেপি আমার জন্য ফ্যাক্টর হবে না। অসমের সম্ভাব্য মুখ্যমন্ত্রী গৌরব গগৈকে এই সিট উপহার দেবেন কাটিগড়াবাসী। এক প্রশ্নের উত্তরে বিস্ফোরক অভিযোগ করে বলেন মেঘালয়ের তাংস্কু এলাকায় বা এর আশপাশে প্রায় 1350টি কয়লা খনি অবৈধভাবে চলছে। কিছুদিন পূর্বে তাংস্কু এলাকার যে অবৈধ খাদানে অগ্নিকাণ্ডে 30 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, আসলে সেই খাদানে আনুমানিক 5-6 জন শ্রমিক মারা গিয়েছেন বলে সেখানকার কর্মীদের বরাত দিয়ে দাবি করেন সন্দীপ দাস। সরকারি তরফে 30 জন উদ্ধার করা হলেও তার মতে বাকিদের মৃতদেহ খাদানের ভেতরে আজও পড়ে রয়েছে। সরকার লাশ পর্যন্ত উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সেটার নিন্দা জানিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন সন্দীপ দাস। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থকে নিয়েও কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ কংগ্রেসের একজন নিলম্বিত বিধায়ক, আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপিতে যোগদান করেননি তিনি, তারপরও দেখা যাচ্ছে বিজেপির হয়ে কাজ করছেন। সন্দীপ দাসের অভিযোগ কাটিগড়ায় বিভিন্ন ইস্যুতে পুলিশ লেলিয়ে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন বিধায়ক কমলাক্ষ। আজ উনি যে একজন বিধায়ক তার পেছনে কংগ্রেসের হাত রয়েছে। এছাড়াও অনেক প্রচলিত একটি অভিযোগ, আজ নাগরিকত্ব, উচ্ছেদ ইত্যাদি সমস্যায় জনগণকে হয়রানি করছে বিজেপি। এই সমস্যাগুলোর আদলে নাকি কংগ্রেস। অনেকে বলেন এসব সমস্যার বীজ কংগ্রেস রোপণ করে গিয়েছিল, আজ বিজেপি ক্ষমতায় এসে কংগ্রেসের দেখানো পথে হাঁটছে। এইসব অভিযোগেরও জবাব দেন সন্দীপ। তিনি আরও বলেন স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতির শিকার হয়ে যারা বিশেষ করে হিন্দু লোক ভারতে প্রবেশ করেছিলেন তাদেরকে চিকিৎসা সহ আশ্রয় পর্যন্ত দিয়েছিল কংগ্রেস সরকার। তিনি আরও বলেন হিন্দু মুসলিম করে সবচেয়ে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই বিজেপি সরকার। এনআরসিতে বেশিরভাগ হিন্দুদের নাম কেটেছে বিজেপি, প্রায় 16 লক্ষ হিন্দু লোকের নাম কেটে দিয়েছে তারা। তার সমর্থকদের উদ্দেশ্যে সন্দীপ দাস বলেন আপনারা নিশ্চিত থাকুন, এবার কাটিগড়া থেকে আমি কংগ্রেসের টিকিট পাচ্ছি। ভূমিপুত্রের সুবাদে আমি অবশ্যই টিকিট পাবো। কাটিগড়ার প্রত্যেকজন ভোটারকে সন্দীপ দাস বার্তা দিয়ে বলেন আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আপনাদের আওয়াজ আমি বিধানসভায় উত্থাপন করব। বিগত দিন স্থানীয় কেহ বিধায়ক না হওয়ায় আমরা অনেক উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছি। এবার আমি সন্দীপ দাস কালাইনের ছেলে, আপনাদের স্বার্থে আপনাদের মূল্যবান ভোটটি আমার কাছে আমানত রাখুন একবার। আমি কথা দিচ্ছি কাটিগড়া একটি সাব ডিভিশন আনারও চেষ্টা করব। তৎসঙ্গে যে সমস্ত উন্নয়ন থেকে কাটিগড়া আজও বঞ্চিত সেসব উন্নয়ন আমার হাত ধরে আপনাদের সহযোগিতায় অবশ্যই হবে। এবার সরাসরি শুনে নিন সন্দীপ দাসের সাক্ষাৎকার। তার আগে বলে রাখি এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে যান। নমস্কার, আমার নাম সন্দীপ দাস, শানু 116 নম্বর কাটিগড়া সমষ্টি থেকে 26-এর নির্বাচনের কংগ্রেস পার্টির এই টিকিট প্রত্যাশী। আমার বাসা এমনিতে কাটিগড়ার কালাইন অঞ্চলে। আমি আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু যত প্রার্থীরাই নির্বাচনের ময়দানে নামেন, যাদের উদ্দেশ্য থাকে জনপ্রতিনিধি হওয়া, সবার একটা না একটা উদ্দেশ্য থাকে। আপনার উদ্দেশ্যটা কি? দেখুন, ইলেকশন যারা খেলেন তারা সবাই যান জনপ্রতিনিধি হতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনপ্রতিনিধি হওয়ার যে আক্ষরিক অর্থ সেটা অনেকের জ্ঞাত নয় এবং অনেকে সেটা মনেও রাখেন না নির্বাচিত হওয়ার পরে। অ্যাকচুয়ালি যারা রাজনীতি করেন বা রাজনীতির ক্ষমতা লাভ করেন, তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জনগণের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া এবং জনগণের স্বার্থে যে ক্ষমতাটা জনগণ দিয়েছেন সেই ক্ষমতাটা জনগণের স্বার্থে ব্যবহার হওয়া উচিত। উনি যে কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয়েছে সেই এলাকার মানুষের জল, জমি, জঙ্গল এবং মাটি সম্বন্ধে আক্ষরিক করতে ওনার জ্ঞান থাকা উচিত এবং সেই এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য হওয়া উচিত। যারা রাজনীতি করি বা যারা রাজনীতির অঙ্গনে আমরা লড়াই করছি, সেই উদ্দেশ্য নিয়ে সবাইকে রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি। আপনি হয়তো ইতিমধ্যে বিভিন্ন সভা সমিতিতে আপনার যে উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা প্রকাশ করেছেন। আমি আপনার কাছ থেকে আবারও জানতে চাইব যে আপনার এলাকায় এমন কি কি সমস্যা রয়েছে যেগুলি আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি সবার আগে সমাধান করার চেষ্টা করবেন। দেখুন, আমাদের কাটিগড়াটা এমন একটা গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্সি যার ভৌগোলিক অবস্থানের দিক দিয়া সেটা হচ্ছে বরাক উপত্যকার প্রবেশদ্বার এবং সেখান দিয়ে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা তথা আমাদের 3 স্টেটের, বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলে আমাদের একটা জাতীয় সড়ক আছে, 6 নম্বর জাতীয় সড়ক। সেই জাতীয় সড়ক দিয়ে এখানের এই 3 স্টেটের মানুষও বরাক উপত্যকার মানুষ চলাফেরা করে। তো এই কনস্টিটিউয়েন্সির গুরুত্ব অপরিসীম, কিন্তু এখানের সমস্যাও অপরিসীম। আমরা দীর্ঘ 80 বছর থেকে কাটিগড়ার মানুষ প্রতিনিধি নির্বাচন করে আসছি, কিন্তু আক্ষরিক করতে এক বা দুবার ছাড়া এখান থেকে কোনো স্থানীয় প্রার্থী, অর্থাৎ যার এই মাটি সম্বন্ধে যার অভিজ্ঞতা আছে, এখানের জমি সম্বন্ধে যার ধারণা আছে, এখানের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যার ধারণা আছে এবং মানুষের সুবিধা অসুবিধা সম্বন্ধে যার ধারণা আছে, সেই মানুষকে কোনো দলই নির্বাচন করেনি বা কোনো দলের হয়ে এখানের স্থানীয় কোনো প্রার্থী 2-1 বার ছাড়া আজ পর্যন্ত কেউ নেই। তো মেইন ব্যাপারটা হচ্ছে কি, এখানের সমস্যা অনেক। সমস্যা প্রথমত হচ্ছে যে এখানের জলজন্ত সমস্যা সেটা হচ্ছে এখানে কোনো ভালো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। কাটিগড়াতে যে ডিগ্রি কলেজ আছে, সেই ডিগ্রি কলেজ সাধারণ মানুষ সেটাকে তৈরি করেছেন। সাধারণ মানুষ ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা চাঁদা দিয়ে সেই কলেজটা গড়েছেন এবং সেটাতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আজও আছে। আর বিশেষ করে এখানে আর্টস গ্রাজুয়েট ছাড়া আর কোনো পড়ার কোনো ব্যবস্থা নেই। তাই এখানের শিক্ষার উন্নতিকল্পে যেসব প্রতিষ্ঠান হওয়া উচিত ছিল সেই প্রতিষ্ঠানগুলো কাটিগড়াতে নেই। অথচ আমাদের নিয়ারেস্ট কনস্টিটিউয়েন্সি দেখবেন বড়গলাতে সরকারকৃত একটা ডিগ্রি কলেজ আছে, কিন্তু আজ পর্যন্ত এই 80 বছরের মধ্যে এখানে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।
তারপর এখানে আছে ফ্লাড সমস্যা। বছরে 2-3 বার এখানে ফ্লাড হয়, যার কারণে এখানের কৃষিজীবী মানুষ যারা, শ্রমজীবী মানুষ যারা, তারা 2-3 বার এই ফ্লাডের কারণে এখানে কৃষি জমি যেগুলো আছে সেইগুলোতে কৃষিকাজ করতে পারেন না। এবং অনেক মানুষ আছেন এখানে মাছ চাষের মানুষ যারা এখানে এই ফ্লাডের কারণেই মাছ চাষ করতে পারেন না। তাছাড়া কাটিগড়াতে প্রায় 20,000-এর মতো বাগান শ্রমিক আছেন। সেই সব বাগান শ্রমিকের যেসব সমস্যা আছে, প্রথম সমস্যাটা হচ্ছে আসাম ভ্যালি এবং বরাক ভ্যালির মধ্যে যে এই ওদের যে দৈনন্দিন যে রুজি যেটা, সেটার মধ্যে পার্থক্য আছে। আসামের শ্রমিকরা প্রায় 289 টাকা, আসাম যেটা ব্রহ্মপুত্র উপত্যকার শ্রমিক যারা আছে তারা পায় 289 টাকা, আর বরাক উপত্যকার শ্রমিকরা প্রায় 228 টাকা। তো এই যে অসাম্য যেটা, সেটার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং আরও বিভিন্ন সমস্যা আছে, সেটার বিরুদ্ধে আওয়াজ দিশপুরে কেউ শক্তভাবে বিগত দিনে তোলেনি। আমার লক্ষ্য হলো যে সাধারণ জনগণের যে কাটিগড়ার সাধারণ জনগণের যে আওয়াজ আছে, সেই আওয়াজটা দিশপুরে পৌঁছে দেওয়া এবং তা এই সমস্যাগুলোর সমাধান করাই আমার উদ্দেশ্য। আপনি প্রথমে শিক্ষার কথা বললেন, শিক্ষার ক্ষেত্রে আপনি কি করবেন, মানে একটি কলেজ নির্মাণের প্রচেষ্টা করবেন, এটাই বলতে চাইছেন কি আপনি? নিশ্চয়, শুধু কলেজ নয়, এখানে কলেজ তো লাগবেই, এটা মানুষের হয়ে গেছে প্রাথমিক যে নিডস, সেই নিডসটা হচ্ছে কলেজ। তাছাড়া আজকের যে 21শো শতাব্দীতে এখানে প্রয়োজন আছে বিভিন্ন প্রাইভেট উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার, এবং আমি সে ব্যাপারে এখানের যারা উদ্যমী যুবক আছেন, শিক্ষিত যুবক আছেন, তাদেরকে আমি মোটিভেট করব এবং তাদেরকে সাহায্য করব, যাতে এখানে আমাদের কাটিগড়ার বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে অন্তত কয়েকটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। প্রায় অনেক সময় শোনা যায় যে কংগ্রেস দল থেকে বা অন্যান্য দল থেকে শোনা যায় যে লোকাল প্রার্থী এবং বহিরাগত প্রার্থী, এই ইস্যুটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো আগেও বলেছি, এখনো বলছি যে স্থানীয় মানুষের যে আওয়াজ, স্থানীয় জনগণের যে আওয়াজ আছে কাটিগড়ায়, সেটা হচ্ছে এখান থেকে যে মানুষের এখানের আবহাওয়া, এখানের জল, এখানের জমি এবং এখানের সাধারণ মানুষের যে অসুবিধাগুলো বুঝতে পারে, সেই ধরনের মানুষকে ক্যান্ডিডেট করা হোক। এবং সেই আওয়াজ যেটা আমরা কাটিগড়া থেকে প্রথম উঠেছে কংগ্রেস দলের মধ্যেই, বর্তমানে সেটা আরও বিভিন্ন দল, সরকারপন্থী দল সেই দাবি তুলেছে এবং সমগ্র বরাক উপত্যকায় আজকে এই দাবিটাই গুরুত্ব পাচ্ছে। যদি আপনাকে টিকিট দেওয়া হয়, আপনার প্রতিদ্বন্দ্বী কোন দলের প্রার্থী বা কে আপনার মতো মানে টক্কর হতে পারে, এভাবে আপনি কাকে দেখছেন? নিশ্চয়ই, যদি আমাকে দল নির্বাচিত প্রার্থী হিসাবে নির্বাচিত করে, তাহলে এখানে বিজেপি আমার প্রথম প্রতিদ্বন্দ্বী এবং ওদের দল কাকে প্রার্থী সিলেকশন করবে এটা ওদের ব্যাপার, আমার কোনো মন্তব্য নেই। যে কেউ প্রার্থী হোক, আমরা এই সিটটা আজকের দিনে আমরা আমাদের যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী গৌরব গগৈজি, ওনাকে আমরা কাটিগড়া থেকে এই সিটটা উপহার দেব, এটা বলতে পারি। যারা নতুন ভোটাররা যারা রয়েছেন, নতুন তরুণ প্রজন্মের যারা রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমাদের ভিডিও অনেক ছাত্রছাত্রীরা দেখে থাকেন, এই অনেক অপ্রাপ্তবয়স্ক এরাও দেখেন বা অনেক মহিলারাও দেখে থাকেন, তাদেরকে উদ্দেশ্য করে আপনি বিশেষ করে কি বার্তা দিতে চাইবেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের? বিশেষ করে ছাত্রছাত্রীদের যেটা বলতে হয় বা বলা উচিত, আমি মনে করি যে এই যে আজকের ছাত্র যারা, আগামী দিনে ওরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আজকের দিনে বেকারত্ব সমস্যা, অনেক ছাত্ররা পড়াশোনা করছে, কিন্তু বরাক উপত্যকার
যেসব ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত তারা আজকের দিনে আসামে চাকরি পাচ্ছে না। সংখ্যায় অতি নগণ্য, অনেক শিক্ষিত ছেলেরা আছে যারা এই আমাদের সাউথ ইন্ডিয়ায় গিয়ে বিভিন্ন হোটেল, বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যূনতম মজুরিতে কাজ করছে। আর এখানে যারা শ্রমজীবী মানুষ আছেন, মানে আমি বলতে চেয়েছি যে যারা শিক্ষার সম্পূর্ণ ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত নন, তারা অনেকে গিয়ে মেঘালয়ে কয়লা শ্রমিক খাদানে গিয়ে কাম করছেন। এবং গত কয়েকদিন আগে আমাদের এতদিন চলে কাটিগড়া থেকে 6টা শ্রমিকের প্রাণ গিয়েছে। এবং বাস্তব খবর যেটা, আমরা যেহেতু মেঘালয় রিলেটেড মানুষ এবং আমাদের এখান থেকে মেঘালয় দূরত্ব মাত্র 22 কিলোমিটার, তো খবর পেয়েছি আমরা যেটা, সেখানে এই খাদানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের ফলে প্রায় 500 মানুষ মারা গিয়েছেন, কিন্তু ডেড বডি রিকভারি হয়েছে মাত্র 26টা। সরকারি মতে ডেড বডি রিকভারি হয়েছে মাত্র 26টা। এটা কিন্তু অনেক বড় অভিযোগ। হ্যাঁ, বাস্তব অভিযোগ এটা। জনগণ বলছেন, যারা মেঘালয়ে শ্রমিকের কাজ করছে ওরা বলেছে। এখানে আপনি শুনলে আশ্চর্য হবেন, যে অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রায় 1350 মতো মাইনিং হচ্ছে। যে জায়গাটায় ঘটনা ঘটেছে ওটা হচ্ছে 1350টা খনি, 1350 খনি ওইখান থেকে মাইনিং হচ্ছে এবং সেই জায়গাটার দায়িত্ব না সরকার নিচ্ছে, না ওখানে যারা অলিখিতভাবে যারা মালিক আছেন তারা নিচ্ছে। কেউ এই দুর্ঘটনার দায়িত্ব নিচ্ছে না। এবং সেখানে অপরিকল্পিতভাবে, অবৈজ্ঞানিকভাবে সেই কয়লা উৎপাদন করা হয়। সেখানে যারা শ্রমিক আছে তাদের কোনো ধরনের সিকিউরিটি নেই, তাদের কোনো ধরনের নিরাপত্তা নেই। এবং এখান থেকে শুধু 26টা ডেড বডি ওই দিনের ঘটনায় সরকার বলছে 26টা মানুষ মারা গেছে। এবং আরো আশ্চর্য হবেন শুনলে, আসল সংখ্যাটা 500-500-র আশপাশ। হ্যাঁ, আসল সংখ্যাটা জনগণের মতে 500-র অধিক হবে, কম হবে। আপনি এই যে পরিসংখ্যানটা পেলেন, মানে ওখানে যারা কাজ করছে তারা বলেছে নাকি আপনার আশপাশের মানুষ বলছে? ওইখানের যারা আমাদের অঞ্চল থেকে এখানে যারা শ্রমজীবী মানুষ যারা কাজ করছে তাদের সেই অভিযোগ। এবং এখানে যেসব মানুষ উদ্ধার কার্যে সরকারি মানুষ যারা মেঘালয় গভর্নমেন্ট, আমাদের আসাম গভর্নমেন্টের যারা মানুষ নিয়োজিত ছিল, তারা শুধু 26টা ডেড বডি উদ্ধার করেছে। বাকি মানুষ তো ভগবান জানে কি হয়েছে, কেউ বলতে পারবে না, হয়তো খাদানের মধ্যে আছে। আচ্ছা, আমরা যে আরেকটা ভিডিও আমরা দেখাছিলাম যে ভাইরাল হয়েছিল, কোনো একজনের পরিবারকে মানে মানুষ মারা গেছে বলে সৎকার করা হয়ে গেছে, কিন্তু 2-3 দিন পর মানুষটা জীবিত করে ফিরেছে। হ্যাঁ, ওইটা আমিও দেখেছি। আর তারপরও আমাদের ঘটনা ঘটেছে মেঘালয়ে, আর আমাদের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন বাংলাদেশি যে ওইখানের শ্রমিক যারা ওরা নাকি বাংলাদেশি। তাহলে উনি কি করছেন? ঘাস কাটছে নাকি? ওনার সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ঘাস কাটছে নাকি? যেখানে সীমান্ত সুরক্ষা দিতে পারে না সরকার, যেখানে সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারে না সরকার, যেখানে মানুষের রোজগার দিতে পারে না সরকার, যেখানে এই সরকার আসামের যে রুটি যেগুলো সাধারণ মানুষের রুজি সেটা সিন্ডিকেটের মাধ্যমে নিঃশেষ করে দিয়েছে। এই সরকারকে আগামী 26-এ জনগণ জবাব দেবে এবং আমরা নিশ্চিত জনগণ উৎখাত করার চেষ্টা করবে। প্রথম ব্যাপার হচ্ছে, আপনি বলছেন কমলাক্ষ দে আমাদের কংগ্রেস বিধায়ক। কমলাক্ষ দেব বর্তমানে আমাদের কংগ্রেস থেকে সাসপেন্ড। ওনার যে পরিচয়, সেই পরিচয়টা আজকের যে পরিচয়, উনি যে 3বার বিধায়ক হয়েছেন ওটা কংগ্রেসের বদৌলতেই হয়েছেন। উনি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেটাও ছিল কংগ্রেসের দান। উনি ছিলেন কার্যকরী সভাপতি, সেটাও আমাদের
ওই কংগ্রেসেরই দান। এবং এখানে হিন্দু মুসলিম সবাই মিলে ওনাকে নির্বাচিত করেছেন। তারপর উনি মুখ্যমন্ত্রীর চাপে পড়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে উনি এখন নাকি বিজেপি করছেন। আনুষ্ঠানিকভাবে উনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তারপর কাটিগড়াতে এসে তো উনি হিন্দু মুসলিম কার্ড খেলছেন এবং বিভিন্ন অঞ্চলে যেহেতু আমরা এই কাটিগড়াতে সব ধর্মের লোক, সব বিভিন্ন কাস্ট কমিউনিটির লোক আমরা একসাথে বসবাস করি। হয়তো আমাদের মধ্যে সামান্য ঝগড়াঝাটি হতে পারে, সামান্য কোনো বিবাদ লেগে গেল, উনি এটাকে অতিরঞ্জিত করে পুলিশ লেলিয়ে দিয়ে মানুষকে হয়রানি করছেন, এই অভিযোগ ওনার উপরে আছে। এবং প্রতিনিয়ত এটা হচ্ছে উনি আসার পর থেকে। যেহেতু ওনাকে আমাদের সিএম হিমন্ত বিশ্ব শর্মা ওনাকে ডিফেক্টো এমএলএ কাটিগড়াতে বানিয়ে নিয়েছেন। উনি চেক বিতরণ করছেন, উনি রাস্তাঘাটের শিলান্যাস করছেন, হয়তো 50টা কাজ হচ্ছে, 5টার বাকি কাজ হবে। এবং যেসব কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে সেই কাজগুলা। তো আরেকটা ব্যাপার যেটা আপনি যেটা বলেছেন যে আমাদের সামাজিক সম্প্রীতি যেটা, সেই সম্প্রীতিটা ইদানিং নষ্ট হয়ে গেছে। আমি এই প্রতিশ্রুতি রাখছি, জনগণের সামনে রাখছি, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে কাটিগড়ার যে সামাজিক এবং রাজনৈতিক যে অবক্ষয় যেটা হয়েছে সেটা দূর করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। এবং কাটিগড়াতে আজ থেকে 20-25 বছর আগে যে সামাজিক পরিবেশ ছিল সেই পরিবেশ ঘুরিয়ে আনার চেষ্টা আমার থাকবে। বিভিন্ন সময় দেখা যায় যে বিজেপি থেকে বা এআইইউডিএফ থেকে বলা হয় যে বর্তমানে যেটা এসআর ইস্যু চলছে বা ডিলিমিটেশনের ইস্যু বা নাগরিকত্বের ইস্যু, এই সমস্ত ইস্যুর পেছনে নাকি কংগ্রেসের হাত ছিল। কংগ্রেস কিছুদিন আগে বা কয়েক বছর আগে কংগ্রেস এই বীজটা রোপণ করে গিয়েছিল, আর সেই গাছ বড় করেছে বিজেপি, হয়রানি করছে, এসবের মূল নাকি কংগ্রেস। আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি দেড়তহীন ভাষায় এই অভিযোগগুলা খণ্ডন করছি। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমাদের দেশ দুটুকরো হয়ে গিয়েছিল। কিছু মানুষ যারা আমাদের সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশে ছিলেন এবং আমরা বরাক উপত্যকা সহ আসামের মানুষ, যে একই কমিউনিটির মানুষ বা আমরা হিন্দু ধর্মের মানুষরাই বেশিরভাগ, তখন বাংলাদেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা এপারে চলে আসতে হয় এবং তখন একমাত্র কংগ্রেস সরকারই ওদের পাশে দাঁড়িয়েছিল। কংগ্রেস 1950 থেকে মনে হয় 1962 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে যারা আসামে এসেছিলেন, বরাক উপত্যকায় এসেছিলেন যারা, তাদেরকে জমি, বাড়ি, গরু, চিকিৎসার ব্যবস্থা কংগ্রেস করে দিয়েছিল। কংগ্রেস ওদের পাশে ছিল। এবং আমাদের তরুণ গগৈ যখন ছিলেন তখন উনি যে বর্তমানে যেটা এনআরসি হয়েছে, সেই এনআরসিটা তরুণ গগৈর সময়ই নির্দেশ ছিল যে 1971 সাল পর্যন্ত যারা বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য। অথচ এই বিজেপি সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন যে বাংলাদেশ থেকে যারা এসছে এখানে ওরা নাকি উইপুকা হচ্ছে কি, উইপুকা বোধহয় আমরা যাকে বলি উলি বলি, উলু, সেই উলি হচ্ছে উইপুকা। তো আজকের দিন এবং এই উইপুকারা আসামে 16 লক্ষ মানুষ এই বিজেপি শাসনে এনআরসি থেকে বঞ্চিত। মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রায় 16 লক্ষ মানুষের ওরা নাম কেটে দিয়েছে এনআরসি থেকে।
তাহলে কে করছে ওটা? এই হিন্দু মুসলিম বলে ওরা, এই বিজেপি সরকার সবচেয়ে বেশি ক্ষতি করছে হিন্দুদের। আসামের হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতি করছে এই বিজেপি সরকারই। এই মুহূর্তে আপনি আপনার যারা সমর্থক রয়েছেন সবাই নিশ্চয় সবাই চিন্তিত রয়েছেন, মানে আপনি টিকিট পাবেন কি না বা অন্য কেউ পাবেন কি না, স্বাভাবিক একটা টেনশন থাকবে। আপনি আপনার সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? না, আমি আশ্বস্ত করতে চাই কাটিগড়ার জনগণকে যে আমি নিশ্চিত কংগ্রেস দল আমাকে এবার টিকিট দেবে এবং আমি এই কংগ্রেস টিকিটেই এই সামনের যে ইলেকশন, সেই ইলেকশনে আমি লড়ব, এই বিশ্বাস আমার আছে। যেহেতু আমি কংগ্রেস দলের একান্ত অনুগত সৈনিক, দীর্ঘ 27 বছর থেকে আমি কংগ্রেস করছি এবং কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে ছিলাম। সেই হিসাবে দল আমাকে বিবেচনা করবে এবং কাটিগড়ার যে জনগণের এবারের যে আওয়াজ, যে আমাদের স্থানীয় প্রার্থী চাই, সেই ইস্যুকে সামনে রেখে দল আমাকে টিকিট দেবে, এটা আমি প্রায় নিশ্চিত বলতে পারি। আপনার যারা ভোটার রয়েছেন বা এই ভিডিও যারা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে আপনি কি বলতে চাইবেন? আমি কাটিগড়ার জনগণকে শুধু এই আশ্বাসটুকু দিতে চাই যে আমাকে আপনারা করের ছেলে হিসাবে দল মত নির্বিশেষে এবার আমাকে আপনাদের যে মূল্যবান ভোট, সেই ভোটটা দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে থাকব। আমি কাটিগড় সমস্ত কাটিগড়ার বিগত দিনে যেসব উন্নয়নমূলক কাজ থেকে কাটিগড়া দূরে ছিল, সেই আওয়াজ যেটা আমাদের এখানে গুরুত্ব, আমি আগেই বলেছি যে বরাক উপত্যকার প্রবেশদ্বার হচ্ছে কাটিগড়া, কিন্তু আজ পর্যন্ত এখানে সাব ডিভিশন হয়নি। সাব ডিভিশন না হওয়ার প্রথম কারণটা হচ্ছে যে এখান থেকে স্থানীয় কোনো প্রতিনিধি নির্বাচিত হয়নি। সেই কারণেই এখানে আমাদের সাব ডিভিশন যেটা আমরা পাইনি। যদিও আমি আগে বলেছি যে আমাদের এখান থেকে শুধু আব্দুল হামিদ মজুমদার আমাদের এমএলএ নির্বাচিত হয়েছেন। আবার বলছি, আমি একটু সংশোধন করছি, আমাদের এখান থেকে আমাদের অমরজৈন মহাশয় এমএলএ হয়েছিলেন, কিন্তু উনি মূলত এখানের বা বংশগতভাবে বংশ পরম্পরায় উনি কাটিগড়ার মানুষ নন। এবং আর বলতে চাইছি যে উনার সে পিরিয়ডে উনি এখানে সাব ডিভিশন আনতে পারেননি, যেটা কাটিগড়ার মানুষের একান্ত প্রয়োজন। আমার যথাসাধ্য চেষ্টা থাকবে যে কাটিগড়ায় সাব ডিভিশন হোক এবং কাটিগড়ায় আর মানুষ যাতে দৈনন্দিন আমাদের জেলা সদরে যাতায়াত করতে না হয়, সেই ব্যাপারে আমি ধ্যান দেব। এই আশ্বাসটুকু আপনাদেরকে দিচ্ছি। ধন্যবাদ দাদা আপনাদেরকে।